আচ্ছা, তাহলে এখন দেখো, তোমাদের কি 12টা থেকে ক্লাস আছে? আছে তোমার কাছে। আচ্ছা, এখন দেখো যে নর্মালি নর্মালি একটা কার্ডিয়াক মাসেল কন্ট্রাকশন কিভাবে করে। হ্যাঁ, নর্মালি কাজ কিভাবে করে যদি আমি ধরি, যখনই একটা অ্যাকশন পটেনশিয়াল আসে তখন এই যে এল টাইপ ক্যালসিয়াম চ্যানেল এবং সোডিয়াম, এগুলো তোমার ওপেন হয়, ক্যালসিয়াম সেলের ভিতরে আসে। আসার পরে এই ক্যালসিয়াম কি করে, এই সার্কোপ্লাজমিক রেটিকুলাম, সার্কোপ্লাজমিক রেটিকুলাম থেকে আরো ক্যালসিয়াম তোমার সাইটোপ্লাজমে নিয়ে আসে। এই ক্যালসিয়ামটা ট্রপোনিনের সাথে বাইন্ড করে, ট্রপোনিন বাইন্ড করার পরে এই ট্রপোনিন তখন তোমার আলটিমেটলি একটা রিঅ্যাকশনের মাধ্যমে এই তোমার অ্যাক্টিন মায়োসিনের একটা কাপলিং হয়, কন্ট্রাকশন হয় নরমালি। ঠিক আছে, তার মানে মূল কথাটা হচ্ছে ইন্টারসেলুলার ক্যালসিয়াম বাড়তে হবে। ইন্টারসেলুলার ক্যালসিয়াম যত বাড়বে তত হচ্ছে তোমার ট্রপোনিনের সাথে বাইন্ড হবে, তত এটা কন্ট্রাকশন। এটা হলো মূল, ক্যালসিয়াম লেভেলটা যত বেশি হবে, তাহলে আমাদের মূল টার্গেট থাকবে ক্যালসিয়াম লেভেলটাকে বাড়ানো। এখন এই যে আমাদের প্রথমে যখন তোমার অ্যাকশন পটেনশিয়াল আসার পরে ক্যালসিয়ামটা ওপেন হলো, এই ক্যালসিয়াম গুলো তো সারা সবসময় তোমার সাইটোপ্লাজমে থাকবে না, তাই না? তাহলে তো হার্টটা খালি কন্ট্রাকশনই হয়ে যাবে, রিল্যাক্সও করতে হবে। রিল্যাক্স করবে কি হবে, ক্যালসিয়ামটা এই সাইটোপ্লাজম থেকে কমে যাবে। কমে যাবে কিভাবে, বেশিরভাগই তোমার এই সার্কুলাজম রেটিকুলাম ক্যালসিয়ামের মাধ্যমে ক্যালসিয়াম যেটা বেড়ে গেছিল এটা আবার ব্যাক করবে সার্কোপ্লাজমিক রেটিকুলামে, আর কিছু বের হয়ে যাবে সেল দিয়ে বাইরে। কিভাবে বের হবে, এটাকে বলা হয় সোডিয়াম ক্যালসিয়াম এক্সচেঞ্জার। এই যে এই রিসেপ্টরটার নাম সোডিয়াম ক্যালসিয়াম এক্সচেঞ্জার, এটার মাধ্যমে ক্যালসিয়ামটা বের হয়ে যায়। এখন এই ক্যালসিয়ামটা বের হয় কিভাবে, এই ক্যালসিয়ামটা বের হতে গেলে আসলে একটা সোডিয়ামের যেটা আছে সেটার আবার তোমার একটা ভিতরে ডিপ্রেশন হতে হবে। ঠিক আছে, ভিতরে সোডিয়াম কমে যেতে হবে। আর ভিতরে সোডিয়াম কমে যেতে গেলে এই যে সোডিয়াম পটাশিয়াম যে পাম্পটা আছে, সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প, তোমরা জানো যে দুইটা পটাশিয়াম ভিতরে ইন করে আর তিনটা সোডিয়াম বের হয়ে যায়। এই সোডিয়াম পটাশিয়াম পাম্পের মাধ্যমে তিনটা সোডিয়াম বের হচ্ছে, দুইটা পটাশিয়াম আসছে। এই তিনটা সোডিয়াম বের হওয়ার কারণে যে একটা গ্যাপ তৈরি হয়, এই গ্যাপটা ফিল আপ করার জন্য আবার সোডিয়াম ক্যালসিয়াম এক্সচেঞ্জারের মাধ্যমে আবার এই তিনটা সোডিয়াম ভিতরে আসে এবং এই করতে গিয়ে ক্যালসিয়ামটা বের হয়ে যায় নর্মাল। এখন যদি এই পর্যন্ত সবাই বুঝছো যে ক্যালসিয়াম বাড়াতে হবে, এটা হলো মূল। ক্যালসিয়ামটা আলটিমেটলি তোমার কি হয়, সেল থেকে বের হয়ে যায় বাই সোডিয়াম ক্যালসিয়াম এক্সচেঞ্জারের মাধ্যমে। আর এই যে এক্সচেঞ্জ হবে, এই রিসেপ্টরটা অ্যাক্টিভেট হতে গেলে ভিতরে সোডিয়াম কম থাকতে হবে। হ্যাঁ, ভিতরে সোডিয়াম কম থাকলে এই সোডিয়ামটা ভিতরে চেষ্টা করবে। আর ভিতরে সোডিয়ামটা কেন কম হয়, সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্পের মাধ্যমে তিনটা সোডিয়াম বের হয়ে যায়, দুইটা পটাশিয়াম ঢুকে। মানে তিনটা সোডিয়াম যেহেতু বের হয়ে যাচ্ছে, তখন একটা গ্যাপ তৈরি হচ্ছে, এই গ্যাপটা ফিল আপ করার জন্য আবার সোডিয়াম ক্যালসিয়াম এক্সচেঞ্জার যখন অ্যাক্টিভেট হয়, তিনটা সোডিয়াম আবারও ভিতরে আসে, তখন এটা করতে গিয়ে ক্যালসিয়াম বের হয়। এই জিনিসটা কি বুঝছো? জি স্যার, বুঝতে পারছো তাই না, কিভাবে এটা হয়? জি আচ্ছা, এখন কার্ডিয়াক গ্লাইকোসাইডস কি করে, ও হলো ওই যে সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প যে আছে না, এটার ওই যে পটাশিয়াম বাইন্ডিং সাইটের মধ্যে মাধ্যম ব্লক করে দেয়। এই কার্ডিয়াক গ্লাইকোসাইডসটা পটাশিয়াম যে বাইন্ডিং সাইট রিসেপ্টরের সেখানে ও আটকায়। আটকে দেওয়ার ফলে পটাশিয়াম বাইন্ড হয় না। পটাশিয়াম বাইন্ড না হলে এইটা তোমার ইনঅ্যাক্টিভেট হয়ে যায়। ইনঅ্যাক্টিভেট হলে তখন কি হবে, ভিতরে সোডিয়াম কি হবে, বাড়বে না কমবে? বাড়বে। ভিতরে সোডিয়াম বাড়বে। যদি ভিতরে সোডিয়াম বাড়ে তাহলে বাইরে থেকে সোডিয়াম কি ভিতরে আসবে এই যে এক্সচেঞ্জারের মাধ্যমে? না স্যার, আসবে না। আসবে না। তাহলে ক্যালসিয়াম কি হবে, ক্যালসিয়াম সেলে জমা হবে না, ক্যালসিয়াম সেলের মধ্যে জমা থাকবে, কারণ এটাও তখন অ্যাক্টিভ বেড়ে যাবে, তাই না? কারণ এটাও তখন অ্যাক্টিভেট হচ্ছে না। তাহলে কি হলো ব্যাপারটা, যে মূল জিনিসটা হচ্ছে কার্ডিয়াক মায়োসাইট কন্ট্রাকশনের জন্য মূল জিনিসটা হচ্ছে সেলের সাইটোপ্লাজমে ক্যালসিয়ামের পরিমাণ বাড়তে হবে। এই ক্যালসিয়াম নর্মালি যখন অ্যাকশন পটেনশিয়াল হয় তখন ক্যালসিয়াম চ্যানেল ওপেন হয়, এল টাইপ ক্যালসিয়াম চ্যানেল। ঠিক আছে, এইটা তোমার ওপেন হয়ে ক্যালসিয়াম আসে, সেই ক্যালসিয়াম আবার কি করে এই আরওআর এর মাধ্যমে সার্কোপ্লাজমিক রেটিকুলাম থেকে ক্যালসিয়ামকে সাইটোপ্লাজমে নিয়ে আসে। এই যে ক্যালসিয়াম এর ম্যাক্সিমামই কিন্তু আবার ব্যাক করে রেটিকুলামই, আর কিছু পোর্শন ব্যাক করে হচ্ছে এই এক্সট্রাসেলুলার।
আমরা এতটুকু তার বন্ধ করা আপাতত ইয়ে নাই। এখন এখান দিয়ে যদি আমি এটাকে বন্ধ করি তাহলে ক্যালসিয়াম বাড়বে, ক্যালসিয়াম বাড়লে কন্ট্রাকশন বাড়বে, ফোর্স অফ কন্ট্রাকশন বাড়বে। ঠিক আছে, এই একটা গেল। আরেকটা কি হয়, এই যে যেটা ফসফোডাইএস্টার ইনহিবিটর পাইপারিডিন যেটা, সেটা কি করে, সেটা হলো এই যে সাইক্লিক এমপি, যেটা সাইক্লিক এমপিটা তোমার এখানে ওই তোমার ক্যালসিয়াম এন্ট্রিতে সাহায্য করে, ওইটা তোমার হচ্ছে ভাঙতে ভাঙতে দেয় না। ভাঙতে না দিলে যে ফসফোডাইএস্টারেজ এনজাইম ইনহিবিটর 3 আর 4 দুইটা, 3 আছে 4 ও হয় দুইটা, 3 আর 4 এর মাধ্যমে এই এনজাইমের মাধ্যমে সাইক্লিক এমপিটা ভেঙে 5 এমপি তে হয়। তো যদি আমি ইনহিবিটর ইউজ করি তাহলে সাইক্লিক এমপি ভাঙবে না, যদি না ভাঙে তাহলে বেশি বেশি সাইক্লিক এমপি থাকবে। আর বেশি বেশি সাইক্লিক এমপি যদি থাকে তাহলে তোমার এই যে ক্যালসিয়াম যেটা ইন্টারসেলুলার ক্যালসিয়াম ট্রান্সপোর্ট সেটা আবার তখন কমে যায়, আলটিমেটলি তোমার তোমার ক্যালসিয়াম পরিমাণ বেড়ে যায়। আর ক্যাটাকোলামাইন যেটা বিটা রিসেপ্টর, সেটা তার মতোই করে কাজ করে, জি প্রোটিন যে কাপল রিসেপ্টরের মাধ্যমে সাইক্লিক এমপি একই সেকেন্ড মেসেঞ্জার সিস্টেমের মাধ্যমে কাজ করে। তো পরীক্ষায় তোমাদের এইটা আসবে যে পরীক্ষায় এইগুলো আমরা কখনোই পরীক্ষা জীবনও আসে না, এই ডিজক্সিন বা কার্ডিয়াক গ্লাইকোসাইডস কিভাবে কাজ করে, এটা তোমাদের পরীক্ষা আসে। তোমাদের এত বড় ছবিটা খালি দিয়েছি জাস্ট বোঝার জন্য, মূল জিনিসটা হলো এটা। এটা তোমাদের হলো ফ্লো চার্ট আকারে পরীক্ষা লিখতে হবে। কি হয়, ডিজক্সিন তোমার কি করে, ইনহিবিটস দা সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প, ফলে ইন্টারসেলুলার সোডিয়াম বেড়ে যায়, ফলে সোডিয়াম ক্যালসিয়াম এক্সচেঞ্জার যেটা সেটা ইনহিবিট হয়ে যায়, ফলে ক্যালসিয়াম এক্সপালশন কমে যায়, ফলে ইন্টারসেলুলার ক্যালসিয়াম বেড়ে যায়, ফলে ইনক্রিজ কার্ডিয়াক কন্ট্রাকশন। এখন এই যখনই আমার ফোর্স অফ কন্ট্রাকশন বাড়বে তখন সবকিছু আবার রিভার্স করা শুরু করবে। যখনই ফোর্স অফ কন্ট্রাকশন বাড়বে তখন রেনাল পারফিউশন বাড়বে, ফলে রেনিন সেক্রেশন কমে যাবে, ফলে আলটিমেটলি ভ্যাসোপ্রেসিনের অ্যাক্টিভেশন কমে যাবে, ফলে পিলোডাফ্টর কমে যাবে, মানে পুরো সার্কেলটা রিভার্স হয়ে যায় যখনই আমার ফোর্স অফ কন্ট্রাকশন বাড়ে। এইগুলো পরবর্তীতে অ্যারো দিয়ে দিয়ে লিখতে পারলে লিখো, এটা হলো মেকানিজম অফ অ্যাকশন। ঠিক আছে, ডিজক্সিন পরীক্ষায় আসতে পারে। আচ্ছা, এখন আসো ডিজক্সিনের ইউজ। ডিজক্সিনের ইউজ হলো, একটা হলো হার্ট ফেলিউর, আসলে এটা একটু ভুল হচ্ছে, এটা ক্রনিক হার্ট ফেলিউর লিখলে ভালো হতো। আচ্ছা, হার্ট ফেলিউর লিখলে হয়, তোমাদের জন্য হার্ট ফেলিউর বললে যথেষ্ট, এটা আমরা খুশি, কারণ এখানে আবার ক্রনিক হার্ট ফেলিউর বলাটাই বেটার, এখন হার্ট ফেলিউর দেই না। তো হার্ট ফেলিউর বললেই হয়। 2 নম্বর হচ্ছে কার্ডিয়াক অ্যারাইথমিয়া, বিশেষ করে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হলে তখন এগুলোতে আমরা ডিজক্সিন ড্রাগটা ইউজ করা। এই দুইটাই, ডিজক্সিনের আর তেমন কোনো ইউজ নাই। একটা হচ্ছে হার্ট ফেলিউর আর হচ্ছে কার্ডিয়াক অ্যারিথমিয়া বা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। ঠিক আছে, এখন এখানে কিছু নোট আছে। নোটটা হচ্ছে ডিজক্সিন ন্যারো থেরাপিউটিক ইন্ডেক্স, এই কথাটা মনে রাখবেন। ডিজক্সিনের থেরাপিউটিক ইন্ডেক্স খুবই ন্যারো। ন্যারো মানে কি? ন্যারো মানে হচ্ছে এটা থেরাপিউটিক ইফিকেসি only show at serum concentration between 0.5 to 0.8 ন্যানোগ্রাম পার ml। ঠিক আছে, 0.5 থেকে 0.8 এর মধ্যে থাকলেই ইফিকেসি দিবে। তার মানে কি, 0.5 এর একটু কম হলে ইফিকেসি নাই, আবার পয়েন্ট এটার একটু বেশি হলে 1.2 হলেই সাইড এফেক্ট শুরু হয়ে যায়, মর্টালিটি বেড়ে যায়। মর্টালিটি বেড়ে যায়, সাইড এফেক্ট শুরু হয় 0.8 এর উপরে গেলে, এবং 1.2 এর উপরে গেলে মর্টালিটি হয়ে যায়। তাহলে দেখো কত ন্যারো থেরাপিউটিক ইন্ডেক্স, মানে একটু এদিক ওদিক হলে, একটু কম পড়লে কাজই করবে না, আবার একটু বেশি হলে তোমার হচ্ছে মর্টালিটি বেড়ে যায়। এই জন্য এটাকে বলা ন্যারো থেরাপিউটিক ইন্ডেক্স। এই জন্য আমাদের মাঝে মাঝে ডিজক্সিন লেভেল কনসেন্ট্রেশন ব্লাডে দেখতে হতে পারে, কারণ তো গ্রেটার দেন 0.8 আমরা সবসময় অ্যাভয়েড করি, কারণ সাইড ইফেক্ট বেড়ে যায়। ঠিক আছে, তো ডিজক্সিন একটা ন্যারো থেরাপিউটিক ইন্ডেক্স। যখন প্রথম ডিজক্সিন আবিষ্কার হয় সম্ভবত 1875 না কত সালে জানি, 75 সালে যখন প্রথম আবিষ্কার হয়, তখন তোমার ডিজক্সিন ছিল মেইন ড্রাগ। এই যে ফলস গ্লো প্ল্যান্টের যে ডিজিটাল স্পার্কুলা, এটাই মেইন ড্রাগ ছিল হার্ট ফেলিউর আনটিল 1960-70 পর্যন্ত। এক্স্যাক্টলি সালটা আমার মনে নেই, ডিকেডসটা। তখন ডিজক্সিনই মেইন ড্রাগ ছিল। মেইন ড্রাগ সমস্যা হচ্ছে সে ভালোই কাজ করতো, কিন্তু ওই যে একটু ডোজ এদিক ওদিক হলে রুগী মারা হতে চলেছে। তো আস্তে আস্তে যখন আরো বেশি গবেষণা হতে হতে যখন ডায়ুরেটিক্স ইউজ করা শুরু হয় হার্ট ফেলিউরে, যেহেতু ইডিমা করে, ফ্লুসেমাইড আবিষ্কার হয়ে গেছে, তখন ডায়ুরেটিক্স যখন ইউজ করা শুরু হয় তখন আস্তে আস্তে ডিজক্সিনের ইউজ কমতে থাকে। ঠিক আছে, কমতে কমতে পরে আবার দেখা গেছে এসি ইনহিবিটর যেটা আসছে সেটা খুব ভালো রেসপন্স করে। এসি ইনহিবিটর দিলে পুরো সিস্টেমটাই ব্লক হয়ে যায়, যেহেতু রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরনটাই হলো মূল অ্যাক্টিভেশন হয়ে এই ভলিউম ওভারলোড,
প্রিলোড আসলে সব বাড়তে থাকে। এবং এসি ইনহিবিটর যেহেতু অনেক বেনিফিশিয়াল রোল আছে, ওটা করতে করতে এখন ডিজক্সিন কখনোই হার্ট ফেলুরে ফার্স্ট লাইন ড্রাগ না, বিকজ এইটা ন্যারো থেরাপিউটিক ইন্ডেক্স। কারণ হচ্ছে তুমি কতক্ষণ হার্টকে পাম্প করতে করতে চালাবা, তুমি চলতে পারতেছো না, তুমি খালি পাম্প করার জন্য ওষুধ দিতেছো, শেষ পর্যন্ত বিরক্ত হয়ে যেতে পারে, মানে এক্সস্টেড হয়ে যেতে পারে। এই কারণে আমরা কখনোই ফার্স্ট লাইন হিসেবে ডিজক্সিন ড্রাগ ইউজ করবো না, করি না হার্ট ফেলিউর, ঠিক আছে। ইভেন কোনো আনোটক্স ড্রাগসই আমরা ফার্স্ট লাইন হিসেবে হার্ট ফেলিউরে ইউজ করি না, কোনো যেগুলো কন্ট্রাকশন বাড়ায় এই ধরনের ড্রাগ। কারণ কি, একটা জিনিস তোমার ঠিক মতো দুর্বল হয়ে গেছে, একে তুমি কতক্ষণ আর ঢিলা ঢিলা চালাবে, তাই না, একসময় সে এক্সিস্টেড হয়ে যাবে। এই জন্য তার লোডটা কমাতে পারলে সবচেয়ে বেটার, ঠিক আছে। এই জন্য আমরা সবসময় এইটা করি যে আমরা তার হার্টের লোড কমানোর চেষ্টা করি। কখনো হার্টকে বেশি চাপ দিই না যে বেশি করে পাম্প করো, তাহলে করতে করতে এক সময় শর্ট টার্মের জন্য ঠিক আছে, অল্প সময়ের জন্য এটা ভালোই রেসপন্স করবে, একটু পেশেন্টের সিমটম খুব ভালো হবে। লং টার্মের জন্য এটা খারাপ হবে, কারণ একদিনের পরে বেশি লোড দেওয়া যায় না, তাই না? তো এটাই হলো মূল থিওরি, যে আমরা লোড কমাবো। তারপরও ডিজক্সিনটা বেসিক্যালি এখন যেহেতু হার্ট ফেলিয়ার খুব বেশি ইউজ করা হয়ও না, শুধুমাত্র একমাত্র তোমার অ্যাট্রিয়াল ফিব্রিলেশন যদি থাকে, হার্ট ফেলিয়ারে অনেক সময় অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হয়, ওইটা যদি থাকে তাহলেই সাধারণত ডিজক্সিন ইউজ করা হয়। অথবা স্টেজ 4, 3, 4 যখন রোগী আর পাকতেছে না, তখন অল্প সময়ের জন্য বেনিফিট, তখন মর্টালিটি চিন্তা করে লাভ নেই, রোগী তখন বাঁচে না, বিছানা থেকে নামতে পারে না, তখন ঠিক আছে। কিন্তু একদম স্টেবল পেশেন্টের ক্ষেত্রে ইউজুয়ালি আমরা ডিজক্সিন ফার্স্ট ইউজ করি না, আমরা ডায়াবেটিক্স এবং এসি ইনহিবিটর আগে ইউজ করি, হ্যাঁ। কিন্তু প্রবলেমটা হয়ে গেছে আমাদের স্যাররা, প্রবলেম না ঠিক, মানে এটা জানা জরুরি এই জন্য যে আমাদের স্যাররা আবার ডিজক্সিন যেহেতু একটা ইউনিক ড্রাগ, হার্ট ফেলের জন্য একটা মোটামুটি, যেমন ইসচেমিক হার্ট ডিজিজের ক্ষেত্রে জিটিএন একটা ইউনিক ড্রাগ, এরকম এখানেও সেম ইউনিক ড্রাগ ডিজক্সিন, এই জন্য এটা পরীক্ষায় আসে, এখনো আসে, যদিও কম ইউজ হয় কিন্তু এখনো আসে, ডিজক্সিনটা কোনো না কোনো ভাবে আসে পরীক্ষায়। কারণ বাকি যেগুলো আছে এসি ইনহিবিটর, ডায়াবেটিস, এগুলো তো আমরা হাইপারটেনশনের পরেই ফেলছি, ওখান থেকে এগুলো বেশি কোশ্চেন হয়, তখন এই হার্ট ফেলিয়ার থেকে তুমি কি ধরবে, তখন ডিজক্সিন পরীক্ষায় চলে আসে। এটা না, এটা মানে কোনো খারাপ কিছু না, এটা প্রবলেম না। ডিজক্সিন হার্ট ফেলিয়ারই পড়ানো হয়, এই জন্য আমরা এটা এখানে দেই এবং পরীক্ষায় আসে। সুতরাং যদিও এটা অনেক কম ইউজ হয়, কিন্তু তারপর এটা জানতে হবে। আচ্ছা, এখন আসো ডিজক্সিনের সাইড ইফেক্টস কি। সাইড ইফেক্টস হচ্ছে, প্রথম যেটা সাইড ইফেক্ট, যে সাইড ইফেক্টটা তোমরা সবসময় বলো, এটা আমরা খুবই পরীক্ষায় এটা আমরা বলি যে সাইড ইফেক্টস কি তোমরা যখন বলতে পারো না, তখন নর্মালি যে কোনো ওষুধের একটা সাইড ইফেক্ট কমন, এটা হচ্ছে নসিয়া, ভমিটিং এবং ডায়রিয়া। তো এটা সব যে ড্রাগের ক্ষেত্রে সব ড্রাগেরই ওষুধ খেলে এবং কারো ভিটামিন খেলে হতে পারে, সেটা সব বলার দরকার সবসময় দরকার নেই, কিন্তু এই কয়েকটা ড্রাগ আছে যেখানে এটাই হলো ভেরি ইম্পর্টেন্ট। তার মধ্যে একটা হলো ডিজক্সিন, যেখানে অ্যানোরেক্সিয়া, নসিয়া, ভমিটিং এটা খুবই কমন এন্ড আর্লি সিমটমস। একটা পেশেন্টের ডিজক্সিন টক্সিসিটি হচ্ছে কিনা সেটা আমরা এই নসিয়া, ভমিটিং, অ্যাবডোমিনাল পেইন, অ্যানোরেক্সিয়া এগুলো দিয়ে আমরা বুঝতে পারি, ঠিক আছে। এই ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট। এমনি তোমার ভিটামিন খেলেও কারো ভমিটিং, নসিয়া হইতেই পারে, গন্ধ বেশি বা ভালো লাগে না, ক্যালসিয়াম ট্যাবলেট খেলে হতে পারে, কিন্তু সেটা ইম্পর্টেন্ট না। কিন্তু এই ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট, সবার আগে এটাই বলতে হবে, অ্যানোরেক্সিয়া, নসিয়া। আর একটা ড্রাগ আছে মেট্রোনিডাজল, সেগুলো সেম অবস্থা, নসিয়া, ভমিটিং এগুলো খুব কমন। তো আর্লি সিমটমস, ডিজক্সিন টক্সিসিটির আর্লি সিমটমস হচ্ছে, 2 নম্বর হচ্ছে ব্র্যাডিকার্ডিয়া এবং ভেন্ট্রিকুলার একটোপিক্স। যেহেতু ফোর্স অফ কন্ট্রাকশন তোমার আলটিমেটলি কমে দেয়, ফলে সিম্পাথিক ড্রাইভও কমে যায়, ফলে ব্র্যাডিকার্ডিয়া ডেভেলপ করে এবং ভেন্ট্রিকুলার সবচেয়ে বড় সমস্যা যেটা মর্টালিটি বাড়ায় দেয়, এটা হচ্ছে ভেন্ট্রিকুলার একটোপিক্স, মানে অ্যারিথমিয়া করে, ভেন্ট্রিকুলার মাল্টিপল জায়গা থেকে ভেন্ট্রিকুলার অ্যাক্টিভিটি হতে থাকে, ফলে তোমার অ্যারিথমিয়া ডেভেলপ করে। ইনসমনিয়া এবং ডিসওরিয়েন্টেশন এটা খুব কমন, এবং ভিজুয়াল হ্যালোসিনেশন এবং জ্যান্থোপসিয়া। জ্যান্থোপসিয়া মানে হচ্ছে অল্টার্ড কালার ভিশন, কালারের তোমার চেঞ্জ হয়ে যায়, ইয়েলো ইয়েলো সাধারণত দেখা শুরু করে, সম্ভবত ইয়েলো কালারটাই বেশি দেখে, হ্যালুসিনেশন এবং জ্যান্থোপসিয়া হয়ে যায়, ঠিক আছে। এবং গাইনোকোমাস্টিয়া বিকজ অফ, কেন হয় গাইনোকোমাস্টিয়া একটু বলছি, দেখি কে করে।
কেন করে স্যার স্টেরয়েড নিউক্লিয়াস থাকে তাই। স্যার এস্ট্রোজেনের সাথে রিলেটেড। ইস্ট্রোজেন মানে স্টেরয়েড নিউক্লিয়াসটা কারণ নিজস্ব স্ট্রাকচার অফ স্টেরয়েড নিউক্লিয়াসের কারণে এটা গাইনোকোমাস্টিয়া। ডিজক্সিনের সাইড এফেক্ট পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। পরীক্ষার জন্য ডিজক্সিনের সাইড এফেক্টটা খুবই ইম্পর্টেন্ট। কন্ট্রাইন্ডিকেশন ডিজক্সিন কখন দেওয়া যাবে না, যেহেতু এটা খুব ন্যারো থেরাপিউটিক ইন্ডেক্স, সব ক্ষেত্রে দেওয়া যায়। প্রথম কথা হচ্ছে হাইপোক্যালেমিয়া। হাইপোক্যালেমিয়া, ঠিক আছে, কেন দেওয়া যায় না হাইপোক্যালেমিয়া আমি পরের স্লাইডে বলছি। এটা হচ্ছে হাইপোক্যালেমিয়া মানে পটাশিয়াম কমে যাওয়া। 2 নম্বর হচ্ছে রেনাল ফেইলিউর, ঠিক আছে। 3 নম্বর লিভার ফেইলিউর এবং ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, এবি হার্ট ব্লক, এগুলো হতেছে তোমার কন্ট্রাইন্ডিকেশন। এইসব ক্ষেত্রে কোনো অবস্থাতে দেওয়া যাবে না, কারণ ডিজক্সিন তোমার এবি কন্ডাকশনটাকে ডিলে করে দেয়। অ্যাট্রিয়াল ভেন্ট্রিকুলার যে নোডাল যে আছে না, এবি নোড, এই নোডের কাউন্টটাকে ডিলে করে। যদি ডিলে করে তাহলে এবি হার্ট ব্লকে দিলে আরো ডিলে হয়ে যাবে, আলটিমেটলি কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার মতো অবস্থা। একইভাবে ভেন্ট্রিকুলার ফিব্রিলেশনও দেওয়া যায়। আর রেনাল ফেইলিউর, লিভার ফেইলিউর দেওয়া যায় না, কারণ এখানে ইলেক্ট্রোলাইট পুরো ইমব্যালেন্স হয়ে যায়। এবং হাইপোক্যালেমিয়া তে ইউজুয়ালি ডিজক্সিন ভেরি টক্সিক। কেন টক্সিক, এই কোশ্চেনটা তোমাদের অস্পিটে প্রায় আসে। অস্পিটে না, ওই যে ড্রাগ ইন্টারাকশন, আমরা ড্রাগ ইন্টারাকশন দিই, 4টা দিই ড্রাগ ইন্টারাকশন। ড্রাগ ইন্টারাকশনে ডিজক্সিন সাথে ফ্লুসেমাইড প্রায় আসে। কেন আসে? ফ্লুসেমাইড তো আমরা হার্ট ফেলিউরের ক্ষেত্রে অন্যতম একটা মেইন ড্রাগ, তাই না? ফ্লুসেমাইড যেহেতু একটা ফ্লুসেমাইড হার্ট ফেলিউরে ইউজ করা হচ্ছে, হাতে ডিজক্সিন ইউজ করা হচ্ছে, এজন্য আমরা এটা ইন্টারাকশনটা খুব পরীক্ষা দিই। কি করে দেখো, ফ্লুসেমাইড হাইপোক্যালেমিয়া করে, এটা তো সবাই শিওর নাকি? ফ্লুসেমাইড যে হাইপোনাট্রিমিয়া হাইপোক্যালেমিয়া করে, এইভাবে কার কোনো সন্দেহ আছে? না স্যার। আচ্ছা, তাইলে ফ্লুসেমাইড হাইপোনাট্রিমিয়া করে, হাইপোক্যালেমিয়া করে, তাহলে পটাশিয়াম কমে যায়। তাহলে পটাশিয়াম কমে গেলে আমি তোমাদের বলেছিলাম সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্পের যে পটাশিয়াম বাইন্ডিং সাইট, সেখানে ডিজক্সিন বাইন্ড করে। কারণ স্বাভাবিক, সোডিয়াম পটাশিয়াম বাইন্ডিং সাইটে সোডিয়ামটা থাকবে ভিতরে, পটাশিয়াম থাকবে বাইরে, এটা তো স্বাভাবিক, তাই না? সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প যদি চিন্তা করি, সেলের ভিতরের দিকে থাকবে সোডিয়াম বাইন্ডিং আর বাইরের দিকে থাকবে পটাশিয়াম। তাহলে পটাশিয়াম বাইন্ডিং সাইট যেটা, সেখানে ডিজক্সিন পটাশিয়ামের সাথে ফাইট করলে তোমার ডিজক্সিন পটাশিয়ামের সাথে যদি ফাইট করে, তাহলে পটাশিয়াম যদি কম থাকে তাহলে ডিজক্সিন বাইন্ড বেশি হবে না? জি স্যার। আর যদি পটাশিয়াম বেড়ে যায়, হাইপারক্যালেমিয়া হয়, তাহলে কি হবে? ডিজক্সিন বাইন্ডিং বুঝলাম না স্যার। বুঝো না, সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্পে তো ওদের তো রিসেপ্টর আছে, সোডিয়াম একটা রিসেপ্টরের সাথে বাইন্ড করে, পটাশিয়াম রিসেপ্টরের সাথে বাইন্ড করে, রিসেপ্টরটা সুন্দর মতো ঘুরে যায়। নরমাল তো এইটাই, সুন্দর মতো ছবি যদি আমি আঁকতে পারতাম, যে একটা গোল একটা রিসেপ্টর, যার বাইরে পটাশিয়াম মানে পটাশিয়াম বাইন্ডিং সাইট আর সোডিয়াম বাইন্ডিং সাইট। যখন 3টা সোডিয়াম আর 2টা পটাশিয়াম বাইন্ড করে, তখন তো রিসেপ্টরটা ঘুরে যাবে, ঘুরে গিয়ে পটাশিয়াম ভিতরে আসবে, সোডিয়াম বাইরে চলে যাবে। নিয়ম তো এটা তো সবাই জানো, সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প। জি স্যার। এখন ওই যে পটাশিয়াম যে বাইন্ডিং সাইট, ডিজক্সিন বাইন্ড করে পটাশিয়াম বাইন্ডিং সাইট, বুঝতে পারছেন? তাহলে এখন রিসেপ্টরের মধ্যে 2টা পটাশিয়াম বাইন্ড করতে হবে, কিন্তু পটাশিয়াম বাইন্ডিং সাইটে যে বাইন্ড করতেছে, এখন তার মানে কি পটাশিয়ামও চেষ্টা করবে ওই জায়গায় বাইন্ড করতে, কারণ ওইটা তো ওর জায়গা। আর যে ডিজক্সিন কি করতেছে, ওটা দখল করতে চেষ্টা করতেছে পটাশিয়াম বাইন্ডিং সাইট। তাহলে দুটার মধ্যে একটা কম্পিটিশন, ঠিক আছে? কম্পিটিশন হইলে যদি পটাশিয়ামের পরিমাণ বেশি থাকে, তাহলে ডিজক্সিনের বাইন্ডিং কি হবে? কমে যাবে। সবাই ক্লিয়ার? জি স্যার। আর যদি পটাশিয়াম কম থাকে, তাহলে ডিজক্সিন কি খালি মাঠ পেয়ে গেল না? খালি মাঠ পেয়ে গেলে তখন ডিজক্সিন বেশি বেশি বাইন্ড করে। তাহলে ডিজক্সিন যদি বেশি বেশি বাইন্ড হয়, তখন ডিজক্সিন টক্সিসিটি হয়। সবাই ক্লিয়ার? এটা কিন্তু তোমার প্রেসক্রিপশনে অর্ধেক মানে বেশি মানে ম্যাক্সিমাম পাবা এই কোশ্চেনটা, ডিজক্সিন সাথে ফুসেমাইডের ইন্টারঅ্যাকশন। কারণ হচ্ছে ফুসেমাইড আমরা হার্ট ফেলিউরে ইউজ করি, ডিজক্সিনে হার্ট ফেলিউরে ইউজ করি, ফলে দিতে গেলে খুব সাবধান। এজন্য আমরা মাঝে মাঝে আমাদের পটাশিয়াম লেভেল চেক করে দেখতে হবে। তাহলে এটা সবাই ক্লিয়ার? জি স্যার। আচ্ছা,
তাহলে আমাদের এখন পর্যন্ত যতটুকু আমরা পড়লাম, তোমাদের অনেক কিছুই কথা বলছি, অনেক কিছু বুঝে নাই, বারে বারে পড়বা, কিন্তু যেটা বুঝতে হবে সেটা হচ্ছে কি কি পড়তে হবে। পড়তে হবে হচ্ছে আমরা হার্ট ফেলিউরে কি কি ড্রাগ ইউজ করি। ঠিক আছে, অ্যাকুট টনিক তোমাদের দরকার নাই, ওটা ক্যাডমিন থেকে আসছিল, তোমাদের হয়তো আমরা যেটা ধরি না, কিন্তু আমরা হার্ট ফেলিউরে কি কি ড্রাগ ইউজ করি সেটা জানতে হবে। ওই যে একটা হচ্ছে আইনোট্রপিক কি কি ড্রাগ আছে 3টা, আর হচ্ছে উইদাউট আইনোট্রপিক কি কি ড্রাগ ইউজ করি। এই হার্ট ফেলিউরে কি কি ড্রাগ ইউজ করি এটা পুরোটাই মুখস্থ কথা জানতে হবে। আর আমরা বেশিরভাগই ধরি ডিজক্সিনটা পরীক্ষা আসে, হার্ট ফেলিউর থেকে ডিজক্সিনটাই বেশি আসে। ঠিক আছে, আর বাকি যে দুটা কোশ্চেন সেগুলো আমরা ওইখানেও পড়িয়েছি, দুটা প্রকারে। এখানে আমরা ডিটেলস আলাপ করব। কি আলাপ করব? একটা হচ্ছে রোল অফ এসি ইনহিবিটর অথবা এআরবি ইন হার্ট ফেলিউর। ঠিক আছে, এটা মাঝে মাঝে আমরা জিজ্ঞেস করি বা পরীক্ষা আসে, কেন আমরা দিই। তাহলে কি হলো, অ্যানজিওটেনসিন 2 যেটা ফর্ম হয় সেটার 4টা মেজর কার্ডিওভাস্কুলার অ্যাকশন আছে। বেসিক্যালি অ্যানজিওটেনসিন 2 এর রিসেপ্টর যেটা 1 আর 2, 81 এবং 82, ওই 1 এর মধ্যে বেশিগুলো কাজ করে। রিসেপ্টরের নাম এটা, কিন্তু রিসেপ্টরের নাম 81 এন্ড 82। আর এটা অ্যানজিওটেনসিন 2টা হচ্ছে ওই কেমিক্যাল সাবস্টেন্স। ঠিক আছে, তাহলে অ্যানজিওটেনসিন 2 বেশি 4টা মেজর কার্ডিওভাস্কুলার অ্যাকশন করে, যেটা হচ্ছে 81 এর মাধ্যমে। কি কি করে? একটা হচ্ছে ভ্যাসো কনস্ট্রিকশন করে সরাসরি, একটা হলো অ্যালডোস্টেরনকে স্টিমুলেট করে অ্যাডেনাল গ্ল্যান্ড থেকে, ফলে অ্যালডোস্টেরন রিলিজ হয়, ফলে সোডিয়াম এবং ওয়াটার রিটেনশন হয়। ভ্যাসো কনস্ট্রিকশনের মাধ্যমে প্রিলোড এবং আফলোড বেড়ে যায়, ফলে ব্লাড প্রেশার বেড়ে যায়, ফলে হার্টের ওয়ার্ক লোড বেড়ে যায়। 3 নম্বর যেটা, সেটা ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডাইরেক্টলি এটা হাইপারট্রফিক এন্ড প্রলিফারেটিভ ইফেক্ট করে অন কার্ডিওমায়োসাইটস এন্ড ফাইব্রোব্লাস্ট রেসপেক্টিভলি। ফলে কি হয়, কার্ডিওমায়োসাইট হাইপারট্রফি হয়ে যায় আর ফাইব্রোব্লাস্ট প্রলিফারেশন হয়ে ওই জায়গায় ফাইব্রোসিস হয়ে যায়। এটাকে বলা হয় রিমডেলিং। তার মানে রিমডেলিং করতেছে। আর কি করে? স্টিমুলেশন অফ নরএপিনেফ্রিন রিলিজ ফ্রম সিম্প্যাথেটিক নার্ভ এন্ডিং এন্ড অ্যাড্রেনাল মেডুলা। ফলে যে ঘটনাটা ঘটে, ব্লাড প্রেশার আবার একই ঘটনায়, মানে ব্লাড প্রেশার বেড়ে যায় এবং ওয়ার্কলোড বেড়ে যায়। এগুলো হলো অ্যানজিওটেনসিন 2 এর যে কার্ডিওভাস্কুলার অ্যাকশন নরমালি করে। ঠিক আছে, তাহলে আমরা যদি এসিই ইনহিবিটরের মাধ্যমে অ্যানজিওটেনসিন 1 থেকে অ্যানজিওটেনসিন 2 হতে না দেই, অথবা অ্যানজিওটেনসিন 2 রিসেপ্টরকে ব্লক করি, তাহলে আমাদের কি কি সুবিধা হবে? একটা হলো angiotensin inhibitors অথবা angiotensin 2 সরাসরি lower the circulating level of angiotensin 2 and thereby reduce its deleterious effects. কি করে? does AC inhibitor use at lower dose? Vasodilation. হ্যাঁ, এটা ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে কি হলো, তোমার AC inhibitor কি কি করবে? লোয়ার ডোজটা কতটা পরে আসছে। AC inhibitor কি করবে? তোমার ভ্যাসো ডাইলেটরস, ঠিক আছে, যেটা বললাম উল্টা কাজগুলো করবে। অ্যালডোস্টেরন লেভেল কমিয়ে দিবে, ফলে তোমার ইনডাইরেক্টলি একটা ডায়াবেটিস ইফেক্ট হবে। অ্যালডোস্টেরন কমে যাওয়া মানে তো তোমার সোডিয়াম রিটেনশন হবে না, ওয়াটার রিটেনশন হবে না, ফলে ডায়ালিসিস করতে থাকে ইনডাইরেক্টলি, এটাও একটা লাভ। 3 নম্বর কি হবে? অ্যান্টি রিমডেলিং ইফেক্ট হবে হার্ট, এটা বললাম, ফাইব্রোব্লাস্ট এন্ড কার্ডিওমায়োসাইট। আর 4 নম্বর হলো সিম্প্যাথোলাইটিক ইফেক্টস, মানে তোমার নন এপিনেফ্রিন রিলিজ কমিয়ে দেয়, ফলে যে ট্যাকিকার্ডিয়া হচ্ছিল হার্টের, ফলে হার্টে ট্যাকিকার্ডিয়া হওয়ার কারণে যে হার্টের লোডটা বাড়ছিল সেগুলো কম্পেনসেট হয়ে যায়। ঠিক আছে, সেগুলো কমে যাবে, হ্যাঁ, ব্লাড প্রেশারও কমাবে। এখন এখানে দেখো এসি ইনহিবিটর আমরা একটা কথা লিখছি, ইউজ এট লোয়ার ডোজ। এটা যারা একটু ভালো, যারা মেডিসিনে খুব মজা তাদের জন্য বলছি। আমরা এসি ইনহিবিটর সবসময় লোয়ার ডোজে শুরু করবো হার্ট ফেলিউরে। এটার কারণ কি? কারণ হচ্ছে তোমার যখন হার্ট ফেলিউর হয়ে যায় তখন রেনাল পারফিউশন কি হয়? কমে যায় স্যার। সবাই এগ্রি? অলরেডি বলা হচ্ছে না, রেনাল পারফিউশন কমে যায়, জি তাই স্যার। না? আমি আগের দিন বলেছিলাম এসি ইনহিবিটর বেসিক্যালি কি করে, ইনফারেন্ট আর্টেরিওল আর রেফারেন্ট আর্টেরিওলের মধ্যে, জি স্যার, রেনাল পারফিউশন কমাই দেয় স্যার। গ্লোমেরুলার ইফেক্টিভ যে প্রেসার সেটাও কমিয়ে দেয়, তাই না? গ্লোমেরুলার প্রেসারও কমিয়ে দেয়। তাহলে একটা ওই একই ঘটনায় একই টাইপের একটা সিনারিও, যেমন বায়োলেটারাল রেনাল আর্টারি স্টেনোসিস যেরকম হচ্ছিল, ওইখানেও একই মতো অবস্থা, যে আমার পেশেন্টের কার্ডিয়াক আউটপুট কমে যাওয়ার কারণে রেনাল পারফিউশন কমে গেছে। কমে যাওয়ার কারণে আমি যদি হাই ডোজে বা নর্মাল ডোজে ইউজ করি এসি ইনহিবিটর, তাহলে যে ঘটনাটা ঘটবে, ওই ইফেক্টিভ প্রেসার কি হবে? আরো কমে যাবে। তখন তোমার দেখা যাবে রেনাল ফেলিউর সম্ভাবনা থাকে। এই জন্য আমরা প্রথমে শুরু করব লোয়ার ডোজ। ঠিক আছে, লোয়ার ডোজে শুরু করে
আস্তে আস্তে রেনিন সিস্টেমটাকে আস্তে আস্তে উইথড্র করবো, কারণ যখন আরো পারফিউশন বাড়বে, কার্ডিয়াক আউটপুট বাড়বে, তখন আমি ডোজটা আবার বাড়াবো। এইভাবে আস্তে আস্তে ডোজটা খুব স্লোলি তোমাকে টার্গেট করতে হয়, ঠিক আছে? নামই হয় তোমার নামটা হচ্ছে কি স্টার্ট স্লো এবং ই স্লো, তার সুন্দর একটা টার্ম আছে, নামটা ভুলে গেছি, টার্মটা সুন্দর, স্টার্ট স্লো এন্ড রান স্লো, এরকম কিছু আর কি, স্টার্ট স্লো এন্ড রান স্লো এস ইনহিবিটর। হ্যাঁ, মানে লো ডোজে শুরু করতে হয় যাতে রেনিনটা একদম পুরোপুরি আবার একদম রেনাল ফেলিউর হয়ে না যায়। আস্তে আস্তে যখন পারফিউশন বাড়বে তখন আমি ডোজটা বাড়াতে পারবো এইভাবে, ঠিক আছে? তাহলে এস ইনহিবিটর রোলটা কি? এই রোল। Yes, sir. এখন আসো রোল অফ বিটা ব্লকার ইন হার্ট ফেল। এটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। নরমালি বিটা ব্লকার আমি আগেও বলেছি যে বিটা ব্লকার কি করে, ফোর্স অফ বিটা মানে ফোর্স অফ কন্ট্রাকশন কি করবে? Comma, sir. কমাই দিবে, তাই না? Comma. বিটা ব্লকার ফোর্স অফ কন্ট্রাকশন কমিয়ে দিবে। তো প্যারাডক্সিক্যালি মানে এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার, তাহলে বিটা ব্লকার কেন আমি হার্ট ফেলে ইউজ করব? ঘটনাটা খুব মজার। ঘটনাটা হচ্ছে প্রথমে 1978 সালের দিকে, 77 সালের দিকে সুইডেন আছে না, সুইডেনে ওরা কি করছিল, ওরা এই যে তোমার হার্ট ফেলিউরে হার্ট রেট কি হয় নরমালি? হার্ট ফেলিউরে হার্ট রেট কি হয়? বেড়ে যায়। ট্যাকিকার্ডিয়া হয়, সিম্প্যাথেটিক ড্রাইভ বেড়ে যায় না, পরে ট্যাকিকার্ডিয়া হয়, তাই? তো সুইডেনে আগে তো ট্যাকিকার্ডিয়া কমানোর জন্য আমরা যে ডিজক্সিন ইউজ করতাম, ডিজক্সিন যেহেতু হার্ট রেট কমিয়ে দেয় ফলে ট্যাকিকার্ডিয়া করে, সো ডিজক্সিন ইউজ করা হচ্ছে। কিন্তু সুইডেনের ওরা 1978-77 সালের দিকে ওরা বা 75 এর কিছু একটা হবে, ওরা ওই ব্র্যাডিকার্ডিক যে হার্ট ফেলিউর যারা ছিল, হার্ট ফেলিউর রোগী ট্যাকিকার্ডিয়া, সরি, হার্ট ফেলিউর রোগী ট্যাকিকার্ডিয়া হয় এবং এটা অনেক বেশি 120 এর উপরে যাদের ছিল তাদেরকে একটা এক্সপেরিমেন্টালি লো ডোজে বিটা ব্লকার শুরু করে, বুঝতে পারছো? যদিও দেখানো যাবে ভ্যাকসিন হিসাবে এটা কিন্তু খুব ডেঞ্জারাস, মনে হচ্ছিল যে বিটা ব্লকার দিলে ফোর্স অফ কন্ট্রাকশন আরো কমে যাবে। ওরা কি করে, ওরা 1975 সালের দিকে সুইডেনে ওরা এই যাদের হার্ট ফেলিউর রোগী হার্ট রেট 120 এর উপরে তাদের কিছু পেশেন্ট নিয়ে তাদের বিটা ব্লকার দেয় লো ডোজে, দিলাম দেখি না কি হয়। করতে গিয়ে দেখে এদের হার্ট রেট শুধুমাত্র যে কমে তা না, এদের সিম্পটোমেটিক ইমপ্রুভমেন্ট অনেক বেড়ে যায়। শুধুমাত্র যে হার্ট রেট কমছে তা না, এদের সিমটম ইমপ্রুভ বাড়ছে, এদের লাইফ এক্সপেক্টেন্সি বাড়ছে এবং এদের হসপিটাল অ্যাডমিশন কমে গেছে। এটা একটা ইন্টারেস্টিং ফাইন্ডিংস। বিটা ব্লকার যেটা নরমালি ভাবা হচ্ছিল যে হার্ট দেওয়া ঠিক না, সেটা হঠাৎ করে এরকম ভালো প্রমিজিং রোল করতেছে, তখন এটা নিয়ে বিশাল লার্জ স্টাডি করে সারা পৃথিবীতে। 8-10 মিনিট আছে, আচ্ছা শেষ হয়ে যাবে। লার্জ একটা স্টাডি সারা পৃথিবীতে স্টাডি করতে গিয়ে দেখা যায় যে বিটা ব্লকার হার্ট ফেলিউরে মানে তোমার হচ্ছে দাদি এটা ইয়ে ভালো হতো না। আচ্ছা, তাহলে বিটা ব্লকার তখন দেখা গেল যে যাদের হার্ট ফেলিউর ছিল ওদের বিটা ব্লকার দিলে আরেক খারাপ হচ্ছে, তো ভালোই হচ্ছে। এরপর থেকে সারা পৃথিবীতে একটা বিটা ব্লকারের উপরে সারা পৃথিবীতে স্টাডি হতে থাকে, সবাই দেখতে থাকে যে আসলে দেখি তো হার্ট রেট বেশি থাকলে বাই থাকলে দেওয়া বা ঠিক আছে, করতে 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 এখন এস্টাবলিশড হয়ে গেছে যে বিটা ব্লকার ক্রনিক স্টেবল হার্ট ফেলিউরের ক্ষেত্রে এটা একটা অন্যতম ইম্পর্টেন্ট ক্রনিক স্টেবল হার্ট ফেলিউর, ঠিক আছে? এটা বিটা ব্লকার। আচ্ছা, তাহলে এখন আসো রোলটা কি। প্রথমে কি হয়, যখন অ্যাকিউট হার্ট ফেলিউর হয়ে যায়, হঠাৎ করে হার্ট ফেলিউর হয়ে গেছিল, তখন সিম্প্যাথেটিক ড্রাইভ বেড়ে গেছে। কিভাবে বাড়ছে অলরেডি আমি ফ্লো চার্টের মাধ্যমে করানো হয়েছে। সিম্প্যাথেটিক ড্রাইভ মানে ক্যাটাকোলামাইন্স বেড়ে গেছে। ক্যাটাকোলামাইন তখন কি করে, কার্ডিয়াক আউটপুট বাড়ানোর চেষ্টা করে, যেটা আমি অলরেডি বলেছি, এবং এটা অ্যাকুট অবস্থায় লাইফ সেভিং, কারণ ভাইটাল অর্গানের পারফিউশন দরকার আছে। কিন্তু এই যে বিটা যে রিসেপ্টর বিটা যে সিম্প্যাথেটিক ড্রাইভটা যেটার মাধ্যমে এই পিলোড আফটার বাড়ছিল, হার্ট রেট বাড়ছিল, বেড়ে বেড়ে যে কম্পেনসেট করতেছিল, এটা যদি ক্রনিক হয়ে যায়, অনেকদিন হয়ে যায়, তখন এটা হয়ে যায় খারাপ। ক্রনিক কোনো কিছুই ভালো না, ঠিক আছে? তাহলে ক্রনিক স্টিমুলেশন অফ বিটা রিসেপ্টরস ইজ ডেলিটেরিয়াস, মানে আরো খারাপ করে ফেলে। অ্যাকুট অবস্থায় লাইফ সেভিং, সেজন্য অ্যাকুট হার্ট ফেলিউরে আমরা কখনোই বিটা ব্লকার দিব না, কারণ তাহলে তো পারফিউশন কমে যাবে। কিন্তু ক্রনিক অবস্থা দিলে বিটা রিসেপ্টর
কনিক স্টিমুলেশন হলে খারাপ, সুতরাং কনিক অবস্থায় আমরা দিতে পারি। কি হয়, এই যে পজিটিভ ক্রনোট্রপিক ইফেক্ট, আনোট্রপিক ইফেক্ট, লুসিট্রপিক ইফেক্ট, মানে হার্ট রেট বাড়তেছে, পজিটিভ কন্টিনিউয়াসলি হার্ট রেট বেশি থাকতেছে একটা পেশেন্টের হার্ট সেলুলের, কন্টিনিউয়াসলি তার ফোর্স অফ কন্ট্রাকশন বেশি, মানে যদি পারতেছে না তাকে জোর করে ঠেলতেছে, অ্যানোট্রপিক। লুসিট্রপিক মানে ওই যে কন্ডাকশনাল যে তোমার ইফেক্ট, ঠিক আছে, এগুলো ডিলে করতে করতে একটা সময় যেটা হয়, এটা অল ইফেক্ট অল টাইম এট দ্য প্রাইস অফ ওভার প্রপোর্শনাল ইনক্রিজ ইন এনার্জি কনজাম্পশন। এর মানে কি, যখন হার্ট রেট বাড়বে তখন তার ডিমান্ড কি হবে, এনার্জি কনজাম্পশন কি হবে, বাড়বে, তাই না? ফোর্স অফ কন্ট্রাকশন বাড়বে, তার মানে কি, তার এনার্জি কনজাম্পশন বেড়ে গেছে। তার মানে তাকে তুমি জোর করে ঠেলতেছো যে পাম্প কর, কিন্তু সে একটা সময় গিয়ে তো নিতে পারবে না, কারণ তার নিজের এনার্জি ডিমান্ডও বেড়ে যাচ্ছে, সেই এনার্জি তো আবার সে পাবে না, কারণ অলরেডি তার সার্কুলেশন কমে যাচ্ছে, ফলে আরো খারাপ হয়ে যায়। এ কারণেই তোমার এই বিটা ব্লকার লো ডোজ, ভেরি ইম্পর্টেন্ট, তখন নর্মাল ডোজে না, লো ডোজে শুরু করতে হবে। বিটা ব্লকার লো ডোজে রিডিউস দ্য রেট অফ অ্যারিথমোজেনিক সাডেন কার্ডিয়াক ডেথ, মানে কি, যখন হার্ট রেট বাড়তে থাকে, ট্যাকিকার্ডিয়া হতে থাকে, তখন এই হার্ট রেট বাড়তে বাড়তে এক সময় গিয়ে রিদমটা নষ্ট হয়ে যায়। অ্যাট্রিয়ার সাথে ভেন্ট্রিকুলার যে রিদম, একটা রিদম আছে না, অ্যাট্রিয়া পাম্প হয়, ভেন্ট্রিকুলার ডাইরেক্ট করে, ভেন্ট্রিকুল পাম্প করে, একটা রিদমের উপর চলতেছে, তাই না? হার্ট একটা মারাত্মক রিদমিক জিনিস, রিদমটা নষ্ট হয়ে যায় তখন কন্টিনিউয়াসলি দূরতে থাকে। রিদম নষ্ট হয়ে গেলে তখন এটাকে বলে অ্যারাইথমিয়া। অ্যারাইথমিয়া একটা ডেঞ্জারাস কজ, অ্যারাইথমিয়া মানে হার্ট কার্ডিয়াক ডেথ সম্ভাবনা থাকে, ঠিক আছে? তাহলে এই যে বিটা ব্লকার কি করে, অ্যারিথমোজেনিক যে সাডেন কার্ডিয়াক ডেথ এটা কমিয়ে দেয়, কিন্তু দিতে হবে নর্মাল ডোজও না। নর্মাল ডোজ যেটা তার 1/4 থেকে 1/8 দিতে হয়, 1/8 দিয়ে শুরু করে 1/4 আনতে হয়, কিন্তু নর্মাল যে ডোজ হাইপারটেনশন ওই ডোজে দিলে আবার খারাপ হয়ে যাবে, তখন রোগী আবার একটু ডিকম্পেনসেশন হয়ে যাবে, তখন আবার ফোর্স অফ কন্ট্রাকশন কমে যাবে, রোগী আরো খারাপ হয়ে যাবে। তার মানে বিটা ব্লকার, এসি ইনহিবিটর সবই দিতে হবে লো ডোজ। বিটা ব্লকার লো ডোজে শুরু করতে হবে। আর কি করে, protect the heart from adverse long-term consequence of adverse adrenergic stimulation, overstimulation, ঠিক আছে? যেমন যেটা বললাম যে তোমার হার্ট রেট বেড়ে যায়, ফলে এনার্জি কনজাম্পশন বেড়ে যায়, এবং সিম্পাথেটিক ড্রাগ যত বাড়বে তত ফাইব্রোসিস হবে, অ্যারেথমিয়া হবে, এবং সেল ডেথ হতে থাকে, ঠিক আছে? সুতরাং বিটা ব্লকার তোমার অ্যারেথমোজেনিক কার্ডিয়াক ডেথ কে প্রিভেন্ট করে, তারপরে হার্টের যে তোমার অ্যারেথমিয়া, ফাইব্রোসিস এগুলো প্রিভেন্ট করে, এবং 3 নম্বর হচ্ছে improve the perfusion of the myocardium by prolonging the diastole। এটাকেও বলেছি যে বিটা ব্লকার যেহেতু হার্ট রেট কমিয়ে দেয়, তো ডায়াস্টলের টাইমটা বেড়ে যায়, এবং আমরা জানি যে তোমার হার্টের পারফিউশন বা করোনারি সাপ্লাই হয় ডিউরিং ডায়াস্টল, সো ডায়াস্টল যত প্রলং হবে তত পারফিউশন বাড়বে, ফলে ইসচেমিয়া কমে যাবে। এই হলো বিটা ব্লকারের অ্যাডভান্টেজ, ঠিক আছে? এগুলো একটু দেখে নিন। আচ্ছা, তাহলে হার্ট ফেলিউরের ক্ষেত্রে আমি যেটা পড়ালাম সেটা হচ্ছে তোমার একটা হলো হার্ট ফেলিউরে কি কি ড্রাগ ইউজ করতে হয়। আমি প্রথম থেকে আবার একটু আসি, আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে, কিছুই লাগবে না, কিছুই লাগবে না, এটাও লাগবে না, এইখান থেকে শুরু। মানে প্রথম কথা হচ্ছে দেখবা যে হার্ট ফেলিউরে কি কি দেখতে পাচ্ছ তো নাকি? হ্যাঁ, আমি স্লাইড থেকে আউট হয়ে গেছি, অ্যানিমেশন বন্ধ। তাহলে একটা হচ্ছে ড্রাগস ইউজ ইন হার্ট ফেলিউর, এটা পড়বা, আইনোট্রপিক ড্রাগস কি কি আছে, আর হলো এই উইদাউট আইনোট্রপিক্স, ঠিক আছে? এগুলোর নামগুলো জানতে হবে, হার্ট ফেলিউর ইউজ করা হয়। 2 নম্বর হলো ডিজক্সিনটা মোটামুটি পুরোটাই পড়বা, ডিজক্সিন ভালোই পরীক্ষায় ধরা হয় এবং পরীক্ষা রিটেনও আসে অনেক সময়, হ্যাঁ, এখনো পেড কোশ্চেন একটা ডিজক্সিনের মেকানিজম থেকে শুরু করে পুরোটাই পড়িয়েছি, সাইড ইফেক্ট, ইউজ, কন্ট্রাইন্ডিকেশন, ডিজক্সিনের কোনো সম্বন্ধে আর কোনো বাকি নাই। আর হলো এস ইনহিবিটরের রোল, বিটা ব্লকারের রোল, ঠিক আছে? এইটা হলো হার্ট ফেলিউর থেকে তোমরা পড়বা। এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমি ডোবিটামিন আর ডোপামিন, এটা আমি এই হার্ট ফেলিউরে ইউজ করা হয়, অ্যাকুট হার্ট ফেলিউরে ডোবিটামিন এবং ডোপামিন যেখানে লেখাই আছে। অ্যাকুট হার্ট ফেলিউরে ডায়োটিস ইউজ করবো, তারপরে ভেসোডাইলেটরস, হাইড্রালাজিন, সেরেনাক্টোপ্রোসাইড ইউজ করবো, আর বিটা অ্যাগনিস্ট ডোপামিন এবং ডোবিটামিন। তো আমি এগুলো ইউজ কম হয়, এই যে বাইপারিডিন বা ন্যাট্রেট পেপটাইড এগুলো না। এই তিনটা হলো বেসিক্যালি অ্যাকুট হার্ট ফেলিউর, তখন রোগীর অবস্থা খুবই খারাপ,
তখন ইউজ করা হয় ডায়োরেটিক্স এবং ডোপামিন, ডোপিটামিন, কারণ আউটপুট বাড়াইতে হবে সব, ঠিক আছে? তো এই ডোপামিনটা আমি এখন এখানে পড়াচ্ছি না, আজকে অনেক বেশি হয়ে গেছে। আমি এটা কার্ডিয়াক অ্যারেস্ট বা শকে পড়াবো, ম্যানেজমেন্ট অফ শক পরীক্ষা এটা আসে। ম্যানেজমেন্ট অফ শকে আমি ডোপিটামিন এবং ডোপামিন পড়াবো, ঠিক আছে? ওইটা আমি আলাদা করে এখানে পড়ালাম, ঠিক আছে? এখানে হার্ট ফেলোরটা থেকে এগুলো জানতে হবে, নামগুলো, আর ডিজক্সিন, আর রোল অফ এসি ইনহিবিটর, আর রোল অফ বিটা। লাস্টে তোমাদের আইটেমে একটা টপিকস আছে দেখবা, ঠিক আছে? আর 2 মিনিট আছে, আমি বলে দিচ্ছি তোমাদের আইটেম কার্ডে দেখবা হার্ট ফেলিউরের পরে আছে অ্যান্টি অ্যারাইথমিক ড্রাগ। অ্যারাইথমিয়া আমরা পরীক্ষা তোমাদের 15 দিন হচ্ছে এটা রাখছে ঢাকা মেডিকেল, ওরা রাখছে, যা হোক এটা কার্যক্রমে ছিল, কিন্তু অ্যান্টি অ্যারাইথমিক ড্রাগ আমরা কখনোই মানে পরীক্ষায় এই ধরা হয় না খুব একটা, ঠিক আছে? অ্যান্টি অ্যারাইথমিক ড্রাগ শুধুমাত্র তোমরা একটু ড্রাগের নামগুলো জেনে রাখবা, যে অ্যান্টি অ্যারাইথমিক ড্রাগ কি কি আছে। এটা 4টা ক্লাস আছে, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4। ক্লাস 2 হল বিটা ব্লকার। বিটা ব্লকার গুলোকে ক্লাস 2 বলে। আর ক্যালসিয়াম চ্যানেল ব্লকার যেটা স্লো, মানে কার্ডিও সিলেক্টিভ যেটা, সেটাকে ক্লাস 4। এই দুটো মনে রাখো, ক্লাস 2 আর ক্লাস 4। আর এগুলা থেকে খালি নামগুলো দেখে রাখো, যে ক্লাস 1 এ কি কি আছে, যেটা নাম রেখো, কুইনিডিন, তারপরে ডিসোপিরামাইড, লিডোকেন, এগুলোর নাম মনে রেখো, জাস্ট এর জন্য এমসিকিউ যেটা আছে না আসে, সেজন্য এমসিকিউ তে আসলে লিখতে পারো। আর ক্লাস 3 তে আছে অ্যামিডোরন আর সোডাল। এগুলি আসলে তোমাদের জন্য না, খালি জাস্ট এই চারটা একটু দেখে রাখো, যে ক্লাস 2 তে বিটা ব্লকার আর ক্লাস 4 এ ক্যালসিয়াম ব্লকার। এটা অ্যান্টি অ্যারাইথমিক ড্রাগের জাস্ট নাম দেবো তোমাদের, এটা আমি কখনোই দেখিনি আসছে। সুতরাং অ্যান্টি অ্যারাইথমিক আলাদা কোনো আইটেম নেওয়া তোমার দরকার নাই, আমাদের হার্ট ফেলিওর আর অ্যান্টি অ্যারাইথমিয়া যে টপিকটা আছে একটা আইটেমে দিয়ে দিবা, ঠিক আছে? সবাই ক্লিয়ার? ক্লিয়ার তো হবে না, বারে বারে পড়তে হবে, মুখস্থ করতে হবে, কিন্তু যতটুকু পারি চেষ্টা করছি, ভালো বারে বারে দেখবা একবার, ঠিক আছে? স্যার বিটা ব্লকার ইউজের কোর্সটা যদি আরেকবার একটু বলতেন স্যার, হ্যাঁ, মেইন সময় না কোর্সটা। তো, লেস দেন 1 মিনিট তো। একবার পড়লেই বুঝবা। বিটা ব্লকার তোমার অ্যাকুট অবস্থায় তো বিটা অ্যাগনিস্ট ইফেক্ট কাজে দেয়, সিম্প্যাথিক ড্রাইভ, ঠিক আছে? এই ছবিটা, এই যে সিম্প্যাথিক ড্রাইভ বেড়ে যাচ্ছে না, পারফিউশন বেড়ে যাচ্ছে, ক্যারোটিড সাইনাসে কমে যাচ্ছে, সিম্প্যাথিক ড্রাইভ বেড়ে যাওয়ার কারণে ফোর্স বাড়তেছে, রেট বাড়তেছে, ইগুলোটা আপনার দুইটাই বাড়তেছে, তাই না? ব্লাড প্রেশারও বাড়তেছে, রেটও বাড়তেছে, ফোর্স অফ কন্ট্রাকশনও বাড়তেছে। তাহলে কি এর কি অ্যাকুট অবস্থা তো ঠিক আছে, কারণ কম্পেনসেশন করতেছে ভাইটাল অর্গান পারফিউশনের জন্য, কিন্তু ক্রনিক যদি এরকম হতে থাকে তাহলে একসময় ওর এনার্জি কনজাম্পশন বেড়ে যাবে, সময় কিন্তু নাই, শেষ হয়ে যাবে, বুঝছো? তোমরা ভালো করে পড়ো, পরের দিন আমি ভালো করে বুঝা দিব না। সবাইকে ঈদ মোবারক।